আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা পৈশু বিন্যাস সম্পর্কে জানব। পৈশু বিন্যাসের প্রপার্টিগুলো আলোচনা করব, এর অ্যাপ্লিকেশন আলোচনা করব, দ্বিপদী বিন্যাস থেকে কিভাবে পৈশু বিন্যাস আসে সেটাও দেখব। তারপরে দ্বিপদী বিন্যাস, পরামিত বিন্যাসের সাথে পৈশু বিন্যাসের কীরকম সম্পর্ক আছে সেটা দেখব এবং আমরা এটার গড় এবং ভেদাঙ্ক বের করব। ঠিক আছে? তো পৈশু বিন্যাস, আচ্ছা, পৈশু বিন্যাসের সাথে একটা সম্পর্কিত টার্ম বলে পৈশু চলক কি? পৈশু চলক, পৈশু চলক কি? এরকম ভাবে পরীক্ষা হলে প্রশ্ন আসতে পারে যে পৈশু চলক বলতে কি বোঝো। ঠিক আছে, বাই এক্স ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে একটি বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক, তা এই যে চলকটা এক্স, যে চলকটা সেটা অবশ্যই বিচ্ছিন্ন হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক। বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক এক্স কে পয়সন ডিস্ট্রিবিউশন বা পৈশু বিন্যাস বলা হবে যদি সে এই ফাংশনটা ফলো করে। ঠিক আছে, আচ্ছা, এক্স এর রেঞ্জটা কত হবে? এক্স এর রেঞ্জটা হবে 0 থেকে শুরু, 0 1 2 ডট 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 অসীম পর্যন্ত যাবে। ঠিক আছে, এবং এটা যে প্যারামিটার, প্যারামিটারটা হচ্ছে প্যারামিটার বা পরামিতি, এই পরামিতি হচ্ছে ল্যামডা। ল্যামডা হচ্ছে এই ফাংশনের পরামিতি, পরামিতি। ঠিক আছে, এই পরামিতিটা অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। ঠিক আছে, এই পরামিতিটা অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। তাহলে এটাকে আমরা, তাহলে এই যে চলকটা, এই চলকটাকে আমরা পৈশু চলক বলতে পারবো। ঠিক আছে, আমরা আগের ক্লাসে দ্বিপদী বিন্যাস দেখেছি। ঠিক আছে, তো দ্বিপদী বিন্যাসের সাথে পৈশু বিন্যাসের কীরকম সম্পর্ক রয়েছে? ঠিক আছে, তো দ্বিপদী বিন্যাসটা কীরকম ছিল? এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। ঠিক আছে, তো পরীক্ষা হলে প্রশ্ন দিবে কখন, ঠিক আছে, তাহলে কখন দ্বিপদী বিন্যাসটা পৈশু বিন্যাসে রূপান্তরিত হয়? এই দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে এনটাকে আমরা বলি চেষ্টার সংখ্যা, ট্রায়াল বা চেষ্টার সংখ্যা, এবং আমরা পিটাকে বলি সফলতার, সফলতা। ঠিক আছে, পিটাকে আমরা বলি সফলতা। ঠিক আছে, কিউটাকে আমরা বলি বিফলতা। ঠিক আছে, তো যখন এই চেষ্টার সংখ্যাটা এন এর মানটা, যখন এন এর মানটা অনেক বড় হবে, অনেক বড় বলতে আমরা অসীম বোঝাই। ঠিক আছে, যখন এন এর মানটা অনেক বড় হবে এবং সফলতার যে সম্ভাবনাটা সেটা যখন অনেক ছোট হবে, অর্থাৎ কাছাকাছি জিরোর কাছাকাছি যখন চলে যাবে, তখন দ্বিপদী বিন্যাসটা, তখন আমার এই দ্বিপদী বিন্যাস কি হবে? পৈশু বিন্যাসে রূপান্তরিত হবে। তো পরীক্ষার হলে যদি প্রশ্ন আসে যে কখন আমার দ্বিপদী বিন্যাস পৈশু বিন্যাসে রূপান্তরিত হবে, আমরা বলবো যখন চেষ্টার সংখ্যাটা অনেক বড় হবে। ঠিক আছে, এবং সফলতার হারটা অনেক ছোট হয়ে যাবে, অনেক কম হয়ে যাবে। ঠিক আছে, তখন দ্বিপদী বিন্যাসটা পৈশু বিন্যাসে রূপান্তরিত হবে। ঠিক আছে, একইভাবে বলতে পারে কখন হবে। ঠিক আছে, তো পরামিতি বিন্যাসের ক্ষেত্রে যে প্যারামিটার হচ্ছে ল্যামডা। ঠিক আছে, প্যারামিটার কেটা? প্যারামিটার হচ্ছে ল্যামডা। এই ল্যামডাটা, এই ল্যামডাটা যখন অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, অনেক বড় মানে কাছাকাছি যখন অসীমের দিকে চলে যায়, যখন এই প্যারামিটার ল্যামডাটা অনেক বড় হয়ে যাবে, তখন আমার কি ঘটবে? পৈশু বিন্যাস, পৈশু বিন্যাস হবে পরামিত বিন্যাস। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই দুইটা ইনফরমেশন একটু মনে রাখবো যে কখন দ্বিপদী বিন্যাসটা পৈশু বিন্যাসে রূপান্তরিত হয়। আমরা দেখলাম যখন চেষ্টার সংখ্যাটা অসীম হয়ে যাবে এবং সফলতার সম্ভাবনা খুবই কমে যাবে, তখন দ্বিপদী বিন্যাস পৈশু বিন্যাসে রূপান্তরিত হয়। এবং বলতে পারে কখন পৈশু বিন্যাস পরামিত বিন্যাসে রূপান্তরিত হয়, যখন পৈশু বিন্যাসের প্যারামিটার ল্যামডার মানটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তখন পৈশু বিন্যাসটা পরামিত বিন্যাসে রূপান্তরিত হবে। ঠিক আছে, আচ্ছা, এখন পরীক্ষার হলে বলবে যে পৈশু বিন্যাসের কিছু প্রপার্টি বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ঠিক আছে, ঠিক আছে, তা আমাকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে পৈশু বিন্যাসের কিছু প্রপার্টি, প্রপার্টি মানে বৈশিষ্ট্য অথবা বলতে পারে ধর্ম। ঠিক আছে, বা বৈশিষ্ট্য বাংলায় বলতে পারে লিখুন। ঠিক আছে,
তো কি প্রপার্টি? 1 নম্বর প্রপার্টি আমরা দেখলাম যে এই যে পয়সু চলকটা, এই পয়সু চলকটা কি ধরনের চলক? এটা হচ্ছে একটি বিচ্ছিন্ন চলক। এটি একটি বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক। ঠিক আছে, এটা একটি বিচ্ছিন্ন চলক। তারপরে বলতে পারি যে এটার একটাই পরামিতি রয়েছে, একটি মাত্র পরামিতি বা প্যারামিটার রয়েছে। ঠিক আছে, তারপর আমরা কি লিখতে পারি? আমরা একটু পরে মিন ভ্যারিয়েন্স বের করব। তো এর হচ্ছে মিন ও যা ভ্যারিয়েন্সতা, অর্থাৎ পয়সু বিন্যাসের গড় দিস ইকুয়াল টু ভেদাঙ্ক, দিস ইকুয়াল টু হচ্ছে প্যারামিটার যেটা সেটা ল্যামডা। ঠিক আছে, তারপর আমরা আর কি বলতে পারি? আমরা বলতে পারি যে এটি একটি ধনাত্মক বঙ্কিম বিন্যাস। ঠিক আছে, তাহলে এটি কি ধরনের বিন্যাস পেলাম? এটি হচ্ছে একটি ধনাত্মক বঙ্কিম বিন্যাস। তারপর আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটি একটি অতি সূচাল বিন্যাস, অতি সূচাল বিন্যাস। ঠিক আছে, তো পরীক্ষার হলে এখানে সর্বোচ্চ 3 মার্ক থাকবে। 3 মার্কের উপরে এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন থাকে না, তো 3 মার্কের জন্য 5টা পয়েন্ট লিখলে এনাফ আমার জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি দেখলাম? পয়সু বিন্যাসের প্রপার্টি, ধর্ম বা বৈশিষ্ট্য যদি বলে তাহলে আমরা এভাবে করে কয়েকটা পয়েন্ট দিয়ে দেবো। ঠিক আছে, বা কেউ যদি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের পায় তো সেগুলো দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা শিখবো যে পয়সু বিন্যাসের এরপর আমরা শিখবো পয়সু চলকের ধরেন। তাহলে আমরা বাস্তব উদাহরণ কি কি দেখতে পারি? আমরা রাস্তায় বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হয় না? ঠিক আছে, তো এই যে রোড অ্যাক্সিডেন্ট একটা পশু চলকের উদাহরণ। রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্ট একটা পশু চলকের উদাহরণ। তারপরে হচ্ছে যে আমরা পৃষ্ঠায় ভুলের সংখ্যা বের করি। ভুলের সংখ্যা, ঠিক আছে, এটা একটা পশু চলকের উদাহরণ। তারপর আমরা বলতে পারি যে কোম্পানিতে উৎপাদিত দ্রব্যের ত্রুটি সংখ্যাটা, অর্থাৎ একটা কোম্পানিতে দেখা যাচ্ছে যে আমি 500টা বোল্ট উৎপন্ন করলাম বা কি বলে কাঁটা উৎপন্ন করলাম, এগুলোর মধ্যে যে ত্রুটি কতগুলোতে আছে সেটা হচ্ছে যে একটা পশু চলকের উদাহরণ। ঠিক আছে, তারপর আমরা বলতে পারি যে কোনো এলাকায় জন্মগ্রহণকারী ডিফেক্টেড চাইল্ড বা যে সমস্ত চাইল্ড আমরা প্রতিবন্ধী বলি। ঠিক আছে, তাহলে কোনো এলাকায় জন্মগ্রহণকারী প্রতিবন্ধী শিশুর সংখ্যা, ঠিক আছে, তারপর আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কোনো নমুনায় ব্যাকটেরিয়ার সংখ্যা, কোনো নমুনায় ব্যাকটেরিয়ার সংখ্যা। ঠিক আছে, তো 3 মার্কের জন্য আমরা এই 5টা পয়েন্ট দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে পশু চলকের বাস্তব উদাহরণ। এখন যদি বলে পশু বিন্যাসের মানে কি বলবে অ্যাপ্লিকেশন যেটা বা ব্যবহার ব্যাখ্যা করুন। ঠিক আছে, তো আমরা এটাই রাখবো। যদি বলে যে ব্যবহার লিখুন, পশু বিন্যাসের অ্যাপ্লিকেশন, এরকম কোনো প্রশ্ন দেয় পরীক্ষার হলে, পশু বিন্যাসের অ্যাপ্লিকেশন বা ব্যবহার লিখুন। তো আমরা কি করব? আমরা বলবো যে মানে প্রতিদিন, এভাবে আমি প্রথমটা ইংলিশে লিখে দিয়েছি। আচ্ছা, আমরা এভাবে লিখতে পারি যে প্রতিদিন সড়ক দুর্ঘটনার সংখ্যা নির্ণয়, সড়ক দুর্ঘটনার সংখ্যা নির্ণয়ে পশু চলক ব্যবহৃত হয়, পশু বিন্যাস ব্যবহৃত হয়। তো একইভাবে আমরা এভাবে বলতে পারি না যে বইয়ে ভুলের সংখ্যা নির্ণয়ে পশু বিন্যাস ব্যবহৃত হয়। আমরা বলতে পারি না যে কোম্পানিতে উৎপাদিত দ্রব্যের ত্রুটি সংখ্যা নির্ণয়ে পশু বিন্যাস ব্যবহৃত হয়। ঠিক আছে,
আমরা এটা লিখতে পারি যে কোম্পানি কি বলে জন্মগ্রহণকারী প্রতিবিম্ব শিশুর সংখ্যা নির্ণয়ে পয়সু বিন্যাস ব্যবহৃত হয়। তারপরে বলতে পারি যে কোনো নমুনায় ব্যাকটেরিয়ার সংখ্যা নির্ণয়ে পয়সু বিন্যাস ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে পয়সুর চলক যদি বলে তাহলে আমরা ওভাবে লিখবো যে এটা বোঝাচ্ছে যে বইয়ে ভুলের সংখ্যাটা যে ভ্যারিয়েবল যে চলকটা সেটা হচ্ছে পয়সু চলক। ঠিক আছে, আর আমি ভুলের সংখ্যা নির্ণয় যে ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করছি ওই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলছি পয়সু ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা মোটামুটিভাবে এই চ্যাপ্টার থেকে আসার মতো থিওরিটিক্যাল যে বিষয়গুলো সেগুলো আলোচনা করলাম। ঠিক আছে, আচ্ছা এখন পরীক্ষার আরেকটা প্রশ্ন দিবে যে দ্বিপদী বিন্যাস থেকে পয়সু বিন্যাসের সূত্র উদ্ঘাটন করুন। আচ্ছা, তো আমার মেইনলি এই দুইটা ভাবে প্রশ্নটা আসতে পারে পরীক্ষাটা। বলতে পারি যে দ্বিপদী বিন্যাস থেকে পয়সু বিন্যাস উদ্ভাবন করুন, অথবা বলতে পারি যে পয়সু বিন্যাসের সূত্র যেটা আছে সেই সূত্রটা উদ্ভাবন করুন। ঠিক আছে, তো আমরা কিভাবে করবো? আমরা দ্বিপদী বিন্যাসের কি জানি, প্রবাবিলিটি ফাংশন কি জানি, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা লিখলাম যে পি অফ এক্স দিস ইকুয়াল টু হচ্ছে এটা কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা এটা যদি হয় তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, পি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান দিস ইকুয়াল টু কি লিখতে পারি, এন সি এক্স প্লাস ওয়ান পি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা ফাংশন লিখতাম না, ফাংশন যখন পড়তাম তখন কি করতাম, বলতাম যে এফ অফ এক্স দিস ইকুয়াল টু হয় 3x স্কোয়ার প্লাস 2 যদি হয় তাহলে এফ অফ এ সমান সমান আমরা কি করতাম 3a স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এফ অফ দেখা যায় কারো নাম দিলাম, এফ অফ কারো নাম দিস ইকুয়াল টু 3 ইন্টু তার নাম স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করেছি, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা এক্স প্লাস ওয়ান লিখেছি। ঠিক আছে, এক্স এক্স প্লাস ওয়ান, এখানে এক্স ছিল এখানে এক্স প্লাস ওয়ান, এখানে এক্স ছিল এখানে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে অতএব আমরা কি এটা লিখতে পারি, অতএব পি অফ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি অফ এক্স। ঠিক আছে, এখানে কি করেছি, এই যে এই সমীকরণ বাইটে যদি আমরা সমীকরণ দিই 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা 2কে 1 দ্বারা ভাগ করেছি, 2 ডিভাইডেড বাই 1 করেছি আর কি। ঠিক আছে, আচ্ছা দিস ইকুয়াল টু, তাহলে এটা আমরা বসালাম এন সি এক্স প্লাস ওয়ান পি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান কিউ টু দি পাওয়ার এন, আমরা যদি ব্র্যাকেটটা উঠাই তাহলে এন মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে কত থাকে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই ফর্মুলাটাকে ভাঙি, আমরা কি জানি এন সি এক্স সমান সমান কি জানি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল এবং হচ্ছে এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমরা এবার এটাকে ভাঙবো। তাহলে এটার জন্য আমি কি লিখতে পারি একটু দেখি, এটার জন্য আমি লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে লিখতে পারি এন মাইনাস এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এটার ফর্মুলা ফেললাম। আচ্ছা পি টু দি পাওয়ার এক্স ইন্টু পি টু দি পাওয়ার ওয়ান, এটা কীভাবে লিখলাম, এ টু দি পাওয়ার এম প্লাস এন দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, জাস্ট এই কাজ করলাম আমরা এখানে। ঠিক আছে, আচ্ছা ইন্টু এখানে আমরা কি করলাম কিউ টু দি পাওয়ার এন ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই যে সেম কনসেপ্ট ইউজ করলাম। ঠিক আছে, যদি জো আকারে থাকে তাহলে এই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বেজ ঠিক রেখে আমরা লিখে দিই। ঠিক আছে, আচ্ছা এবার নিচে একই কাজ করি, এখানে আমরা লিখলাম এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা আমরা ওপর নিচে একটু কাটাকাটি করে নিই, এখানে পি টু দি পাওয়ার এক্স আছে, এখানে পি টু দি পাওয়ার এক্স আছে আউট, এখানে কিউ টু দি পাওয়ার এন আছে, কিউ টু দি পাওয়ার এন আছে আউট, কিউ টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, কিউ টু দি পাওয়ার মাইনাস এক্স আছে। ঠিক আছে, তাহলে এগুলো আউট। এবার কি থাকলো তাহলে এইটা ডিভাইডেড বাই এইটা, তাহলে ভাগ থাকলে আমরা কি করি, মানে গুণ করলে সেটা উল্টে যায় না, তাহলে আমরা এটাকে উল্টে দিই, এটা লিখলাম এভাবে এন এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল গুণিত, তাহলে এখানে থাকে এক্স ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল গুণিত, এখানে কি থাকলো ওপরে থাকলো পি
আর নিচে যে কিউ ইনভার্স আছে, কিউ ইনভার্সকে আমরা কি লিখতে পারি 1/q, যার কারণে আমরা এটা লিখলাম p/q আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আশা করা যে এ পর্যন্ত বোঝা গেছে, এ পর্যন্ত আমরা যে ক্যালকুলেশনগুলো করলাম। ঠিক আছে, এবার এই দুটার ক্যালকুলেশনটা আমরা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, এখানে এন আর এন তো কাটে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু বিন্যাসের কিছু কনসেপ্ট ছিল, আমরা একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। যেমন কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল আছে। ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। ঠিক আছে, 4 ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারি 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। তাহলে কি 5 ফ্যাক্টোরিয়ালকে এটাও লেখা যায় না 5 গুণিত 4 ফ্যাক্টোরিয়াল? বা এটাকে আরেকটু যদি আমরা এক্সপ্লেন করে বলি, তাহলে আমি কি এটাকে লিখতে পারি 5 গুণিত 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। একই মিন করে না? ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা যে আমরা একটা এই সামথিং মাইনাস 1 করে ফ্যাক্টোরিয়াল করছি, মিনিংটা সেম থাকছে, এটা আমরা ইউজ করবো। কেন করব? আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কত আছে আমরা একটু দেখি। এখানে আছে x প্লাস 1, তাহলে x প্লাস 1 থাকলো। ঠিক আছে, 1 কমাবো, এই যে যেমন 5 থেকে 1 কমালো না, তাহলে x প্লাস 1 থেকে 1 কমাবো, তাহলে কি থাকবে? তাহলে থাকবে x ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে কি আছে? এখানে আছে n মাইনাস এক্স মাইনাস 1, এটা থাকলো। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে তো কিছু নাই, মানে 1 আছে। আচ্ছা, এখানে তাহলে এক্স ফ্যাক্টোরিয়াল, তাহলে এক্স ফ্যাক্টোরিয়ালকে আমরা এক্স ফ্যাক্টোরিয়াল লিখলাম, কারণ নিচে এক্স ফ্যাক্টোরিয়াল পেয়েছে, উপরে কাটাকাটি করে দেবো। এবার এন মাইনাস এক্সকে আমরা কী লিখলাম এন মাইনাস এক্স। ঠিক আছে, এন মাইনাস এক্সের সামনে নিলাম, তাহলে 1 কমাবো, এই যেমন 5 থেকে 1 কমাইছে, তাহলে এখান থেকে 1 কমাবো, এন মাইনাস এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর এখানে p/q যেভাবে ছিল সেভাবে থেকে গেল। ওকে, তাহলে ফাইনালি আমরা ক্যালকুলেশন করে কি পেলাম, আমার এটা কাটে, আমার আর কি কাটে, এই যে এখানে ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে এ ফ্যাক্টোরিয়াল কাটে। ঠিক আছে, তাহলে উপরে আমার ফাইনালি পেলাম এন মাইনাস এক্স ডিভাইডেড বাই এখানে পেলাম এক্স প্লাস 1 গুণিত p/q। ঠিক আছে, আচ্ছা, এখন আমার এটা একটু খেয়াল রাখতে হবে। ফাইনালি আমরা পেলাম অতএব p অফ x প্লাস 1 ডিভাইডেড বাই p অফ x দিস ইকুয়াল টু এটা পেলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এটাকে আমরা আর একটু মডিফিকেশন করব, ক্যালকুলেশন করব, তো করি একটু। তাহলে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের সাথে সম্পর্কযুক্ত একটা কনসেপ্ট একটু ইউজ করি, সেটা হলো আমরা একটু আগে শিখলাম যে যখন এন এর মানটা, চেষ্টার সংখ্যা এন এর মানটা যখন অসীম হয়ে যায়, ঠিক আছে, এবং সফলতার এই যে সম্ভাবনাটা এটা কাছাকাছি জিরোর কাছে চলে আসে, তখন আমার এই দ্বিপদী বিন্যাসটা পয়সন ডিস্ট্রিবিউশনে পরিণত হয়। তাহলে এখানে এন মাইনাস এক্স আছে। ঠিক আছে, আমরা এটাকে একটু উপরে লিখি। আমরা ফাইনালি যেটা পেয়েছি সেটা হলো পি অফ x plus 1 divided by p of x this equal to n minus x divided by এখানে হচ্ছে x plus 1। আচ্ছা, এখানে p থাকলো, আর q কে ভেঙে নিয়ে আমরা লিখলাম 1 minus p। ঠিক আছে, জাস্ট কিছুই না, আমরা জানি, যেহেতু আমরা কি জানি, আমরা জানি p plus q this equal to 1, তাহলে অতএব p this equal to কত হবে, সরি, অতএব q সমান সমান হবে 1 মাইনাস p। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে, আর কিছু করা হয়নি এখানে। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে এই কনসেপ্টটা আমি একটু আগে বললাম যে এন এর মানটা অসীমের দিকে যাবে, মানে অনেক বড় একটা মান হবে। তাহলে অনেক বড় যদি মান হয়, তাহলে এই এন মাইনাস এক্স ইন্টু এই যে এই পার্টটার কী হাল হবে আমরা একটু দেখি। এই যে এটা এন মাইনাস এক্স মানে কি, বিশাল একটা মান, ধরা যাক 1 কোটি। এখন 1 কোটি থেকে যে আমরা যদি সামান্য কিছু বাদ দিই, 1 2 বাদ দিই, তাহলে জাস্ট কোনো একটা খুব একটা ইফেক্ট ফেলে না। তাহলে এন এর মান যেহেতু অসীম, সুতরাং আমরা বলতে পারি এন মাইনাস এক্স যে টার্মটা, এই টার্মটাও কি হবে, এই টার্মটা হবে এন এর কাছাকাছি হবে। এন এর কাছাকাছি কেন হচ্ছে, কারণ এই বড় মান থেকে আমরা কোনো কিছু যোগ করি বিয়োগ করি, জাস্ট সেমই থাকবে। ঠিক আছে, তাহলে এই পার্টটাকে আমরা ধরে নিচ্ছি কি, এই পার্টটাকে আমরা ধরে নিচ্ছি এন। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা খেয়াল করি, আমরা বললাম যে পি এর মানটা জিরোর কাছাকাছি চলে যাবে, মানে খুবই ছোট একটা মান হবে। এখন এই মানটা যদি খুবই ছোট হয়, এই পি এর মানটা যদি খুবই ছোট হয়ে যায়, তাহলে 1 মাইনাস খুবই ছোট একটা মান, তার মানে কি থাকবে, তার মানে 1ই থাকবে। সুতরাং এই পার্টটাকে আমরা কি ধরে নিচ্ছি, এই পার্টটাকে আমরা 1 ধরে নিচ্ছি। তাহলে ফাইনালি আমাদের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কোন জায়গাতে আসলো, সেই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি দিস ইকুয়াল টু পি অফ
এক্স প্লাস ওয়ান পি অফ এক্স দিস ইকুয়াল টু, তাহলে এটা কী হয়ে গেল, এটা এন পি ডিভাইডেড বাই এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তো আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিলাম, ধরি এন পি দিস ইকুয়াল টু ল্যামডা, এটা আমরা ধরে নিলাম, মনে মনে ক্যালকুলেশন করে নিলাম, এন পিটাকে আপাতত আমি ল্যামডা ধরছি। তাহলে অতএব আমার ফাইনালি পি অফ এক্স প্লাস ওয়ান এই মানটা কত আসলো, এই মানটা আসলো ল্যামডা ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু পি অফ এক্স। ঠিক আছে, তো এ পর্যন্ত আশা করা যে আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেক্সট কাজ কী করবো, এবার আমরা এক্সের বিভিন্ন মান বসাবো। আচ্ছা যখন এক্সের মানটা জিরো, তখন এই সমীকরণটা কেমন হবে, তখন পি অফ, তাহলে এক্সের জায়গায় জিরো বসাবো, জিরো প্লাস ওয়ান। ঠিক আছে, দিস ইকুয়াল টু এখানে থাকলো কত ল্যামডা, আর এখানে থাকলো কত জিরো প্লাস ওয়ান। ঠিক আছে, ইন্টু পি অফ জিরো। ঠিক আছে, আচ্ছা তাহলে পি অফ জিরো প্লাস ওয়ান মানে কি, মানে হচ্ছে পি অফ ওয়ান, তাহলে এটা মানে কি, এটা হচ্ছে পি অফ ওয়ান। পি অফ ওয়ান সমান সমান তাহলে কী থাকলো, ল্যামডা নিচে ওয়ান মানে ওয়ান ইন্টু পি অফ জিরো। ঠিক আছে, তাহলে যখন এক্সের মান জিরো বসালাম তখন পি অফ এর ওয়ান পেলাম, এরকম একটা কিছু একটা মান পেলাম। এবার যখন এক্সের মানটা আমরা অন বসাবো, ঠিক আছে, তখন কি ঘটে, তাহলে পি অফ জিরো প্লাস ওয়ান, তাহলে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে যে এবার হয়ে যাবে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান দিস ইকুয়াল টু ল্যামডা অফ ওয়ান প্লাস ওয়ান ইন্টু পি অফ ওয়ান। ঠিক আছে, তাহলে বা পি অফ এই টু সমান সমান আমরা লিখতে পারি ল্যামডা বাই টু ইন্টু, এবার পি অফ ওয়ানের মানে যেখানে আমরা পেয়েছি, পি অফ ওয়ানের মান কত পেয়েছি, পি অফ ওয়ানের মান আমরা পেয়েছি ল্যামডা ইন্টু পি অফ জিরো। তাহলে আমরা পি অফ ওয়ানের মানটা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাবো কত, আমরা পাবো ল্যামডা ইন্টু পি অফ জিরো। ঠিক আছে, তাহলে এটি ক্যালকুলেশন করলে কীরকম হবে, এটা ক্যালকুলেশন করলে কীরকম হয়, ওপরে হবে ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই আমরা লিখতে পারি টু, ঠিক আছে, ইন্টু পি অফ জিরো। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা আমি আরেকটা করাচ্ছি বোঝানোর জন্য, তাহলে এক্স ইকুয়াল টু যদি আমরা টু বসাই তাহলে কী ঘটে, এক্স ইকুয়াল টু যদি টু বসাই তাহলে পি অফ টু প্লাস ওয়ান দিস ইকুয়াল টু ল্যামডা বাই টু প্লাস ওয়ান পি অফ টু। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পি অফ থ্রির মানটা কী পেলাম আমরা, পি অফ থ্রি দিস ইকুয়াল টু আমরা পাবো ল্যামডা বাই এখানে হচ্ছে থ্রি। ঠিক আছে, আর এই যে পি অফ টু এর মান আমরা বের করে রেখেছি কত, এটাকে আমরা বের করে লিখেছি ল্যামডা স্কোয়ার ডিভাইড বাই টু ইন্টু পি অফ জিরো। তাহলে ফাইনালি আমার কী থাকলো, ফাইনালে থাকলো এখানে ল্যামডা কিউব ডিভাইড বাই তিন দুগুণা ছয় ইন্টু পি অফ জিরো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে একটু সিস্টেম করি, সেটা হচ্ছে যে আমরা এখানে ল্যামডা ছিল না, আমরা এটাকে জাস্ট লিখছি ল্যামডা বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল। কোনো সমস্যা আছে, কারণ ওয়ান ফ্যাক্টর ওয়ান দ্বারা ভাগ করলেও যা, না করলেও তা। ঠিক আছে, এই টুকে আমি লিখলাম মনে মনে টু ফ্যাক্টোরিয়াল মানে টু হয়। এই যেখানে সিক্স আছে না, এই সিক্সকে আমি একটু সিস্টেম করে লিখলাম, এই সিক্সকে আমি লিখতে চাচ্ছি ল্যামডা কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু পি অফ জিরো। ঠিক আছে, এ পর্যন্ত আমি ধরে নিলাম যে আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এইটা তো চলতে থাকবে, এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে কি ঘটবে, আমরা পি অফ এক্স এর মান তাহলে কত পাবো। আচ্ছা আমরা একটু এটা খেয়াল করি, যখন আমার এখানে পি অফ ওয়ান ছিল, তখন এখানে এক্স এর পর মানে ল্যামডার পর কিছু না মানে ওয়ান আছে, তখন এখানে ওয়ান ছিল ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টর। যখন পি এর এখানে টু ছিল তখন এখানে কি ছিল, ল্যামডা টু ডিভাইডেড বাই টু ফ্যাক্টর। যখন পি এর এখানে থ্রি ছিল তখন এখানে কি ছিল, থ্রি ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টরাল। তাহলে আমরা যখন পি অফ এক্স লিখছি তখন পি অফ এক্স সমান সমান কি লিখতে পারি, পি অফ এক্স সমান সমান কি লিখতে পারি না আমরা, ল্যামডা টু দি পাওয়ার এক্স, মানে এখানে যখন এক্স আছে তাহলে এখানে পাওয়ার হবে এই যে এগুলোর মতন, এগুলো যেহেতু এগুলো জেনারেল ফর্ম আমি এটা লিখলাম, তাহলে অতএব এটা পাবো ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু পি অফ জিরো। ঠিক আছে, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে এই যে টোটাল আমি ফাংশনটা লিখলাম, এই ফাংশনের ক্ষেত্রে আমরা এই পি অফ জিরোর মান যদি কোনোভাবে বের করতে পারি তাহলে আমরা আমাদের প্রবাবিলিটি ফাংশনটা পেয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা কীভাবে বের করব, তাহলে এটা আমি একটা সমীকরণ দিয়ে রাখলাম, আমি প্রথমে যাই হোক একটা দুটো কত সমীকরণ দিয়েছি ওই অনুযায়ী এটা আগাবে আর কি, তো ধরে নিলাম এটা সামথিং একটা সমীকরণ হবে স্টার নাম্বার সমীকরণ। তাহলে আমরা এবার এই সমীকরণে যদি উভয় পক্ষে, ওকে তাহলে এখন এগুলো যা যা লিখেছে আমি আশা করি সবাই বুঝতে পেরেছে। আচ্ছা এবার এই পার্টে এবার উভয় পক্ষে যদি আমরা সাম নিতাম তাহলে বিষয়টা কেমন হতো একটু দেখি। উভয় পক্ষে যদি সাম নিতাম তাহলে সাম পি অফ এক্স দিস ইকুয়াল টু এখানে হতো ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড ইন্টু পি অফ জিরো, এখানে একটা সাম আছে। ঠিক আছে, আচ্ছা এখানে
পুরো প্রবাবিলিটির উপর যদি আমরা রেঞ্জ দিয়ে নিই, মানে এক্স এর মান কত আমরা জানি, এক্স এর মান 0 থেকে অসীম পর্যন্ত যদি নিয়ে নিই, তাহলে এটা টোটাল প্রবাবিলিটি বোঝায়। টোটাল প্রবাবিলিটি সবসময় কত হয়? টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হয়। দিস ইকুয়াল টু, এবার এখানে আমরা একটু ব্রেন খাটাই, সেটা হলো এক্স এর রেঞ্জ কত বসালাম? এক্স এর রেঞ্জ আমরা বসালাম 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত, এক্স ইকুয়াল টু 0 থেকে অসীম পর্যন্ত। তাহলে এক্স এর মান যখন 0 বসাবো তখন কি হয় একটু দেখি আমরা। এক্স এর মান যখন 0 বসাবো তখন হচ্ছে এখানে হবে কত? ল্যামডা টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, প্লাস এক্স এর মান যখন 1 বসাবো ল্যামডা টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। এক্স এর মান যখন 2 বসাবো ল্যামডা টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এক্স এর মান যখন 3 বসাবো ল্যামডা কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস ডট ডট ডট, এটা চলতে থাকবে না? পি অফ 0, এখানে তো কোনো চলক নাই কারণ এটা থেকে গেল, ঠিক আছে। এবার এটা একটু আমরা এটার পরিচয় পাই কিনা একটু দেখি তো। ওপরে 0 নিচে 0 মানে 1, ল্যামডা টু দি পাওয়ার 0 মানে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 প্লাস ল্যামডা স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ল্যামডা কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলতে থাকলো, ঠিক আছে। এটা কি কার মতো লাগছে দেখতে? আমরা ই টু দি পাওয়ার এক্সকে যখন আমি এক্সপ্যানশন করি তখন কি পাই? ই টু দি পাওয়ার এক্স সমান সমান আমরা কি পাই? 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, আসে না? ঠিক আছে, এই কাজটা তাহলে আমরা এখানে করে দিই। এখানে পি অফ 0 যেভাবে ছিল সেভাবে থাকলো, তাহলে এটার মান হচ্ছে আমরা কি পেলাম? ই টু দি পাওয়ার ল্যামডা ইন্টু পি অফ 0, আর বাম পাশে 1 যেভাবে আছে সেভাবে থাকলো। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? পি অফ 0 সমান সমান 1 বাই ই টু দি পাওয়ার ল্যামডা, দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি, তাহলে ল্যামডাটা যদি মানে এটা যদি উপরে উঠে তাহলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। এই যে মাইনাস ল্যামডাটা আমরা পেলাম, এটা কার মান পেলাম? পি অফ 0 মান। এখন পি অফ 0 মান আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে পি অফ 0 মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা ফাইনালি কি পেলাম? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। হয়ে যায়নি আমাদের পয়সন ডিস্ট্রিবিউশনের পিডিএফ? তো এটাই হচ্ছে আমার পয়সন ডিস্ট্রিবিউশনের সম্ভাবনা ফাংশন, ঠিক আছে। তো পরীক্ষার হলে যদি বলে যে দ্বিপদী বিন্যাস থেকে পয়সু বিন্যাস উদ্ভাবন করো বা পয়সু বিন্যাসের সূত্র উদ্ভাবন করো, দুইটার ক্ষেত্রে আমরা একই অ্যান্সার দেবো। প্রথমে আমরা দ্বিপদী বিন্যাসটা লিখবো, সেখান থেকে রিকার্সন উপপাদ্যের সাহায্যে পি অফ এক্স প্লাস 1 বের করবো, এনটাকে অসীম ধরবো, এনটাকে অসীম ধরার পরে বাকি যে ক্যালকুলেশনগুলো আমি যেভাবে করলাম করলেই হয়ে যাবে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পয়েন্টে ধরে ধরে বোঝানোর, আমি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে। ভেদাঙ্ক বের করা, তাহলে গড়ের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স দিস ইকুয়াল টু, যেহেতু এটা মানে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, তাহলে এখানে এক্স এর রেঞ্জ হবে এক্স এবং হচ্ছে পি অফ এক্স, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এখানে এক্সটা বসিয়ে দিব, মানে এক্সের যে রেঞ্জটা সেটা, বা এক্স ইকুয়াল টু 0 টু ইনফিনিটি যেটা চাই। তাহলে এক্স থাকলো, পি অফ এক্স হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আমরা এক্সকে লিখতে পারি কি? এক্স থাকলো, দিস ইকুয়াল টু এখানে এক্স থাকলো, এখানে এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এক্স, আর এক্সকে লিখলাম এক্স ইন্টু এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা এই যে একটু আগে যে কনসেপ্টটা শিখলাম সেটার উপর ভিত্তি করে। লাভ কী হলো? লাভ হলো আমার এক্স আর এক্সটা কেটে দিতে পারলাম, আমি এক্স আর এক্সটা কেটে দিতে পারলাম। এখন আমি আরেকটু কাজ করব, সেটা হলো এক্স ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট থাকলো, এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাকে আমি লিখলাম ল্যামডা টু দি পাওয়ার এক্স মাইনাস 1, কেন? নিচে এক্স মাইনাস 1 আছে। তাহলে আমি এক্সটা কি নিলাম? আমি একটা ল্যামডা বেশি নিয়েছি, দেখা যাক এটা ক্যালকুলেশন করলে এটা আসে কিনা। তাহলে ল্যামডা টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু ল্যামডা, দিস ইকুয়াল টু, তাহলে ল্যামডা বেজ সমান, তাহলে এক্স মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি হয়ে, মানে মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি হয়ে থাকে ল্যামডা টু দি পাওয়ার এক্স। তার মানে আমি এ লাইনে ফিরে আসতে পারছি, এটা থেকে এই লাইনে ফিরে আসতে পারছি, ঠিক আছে। ওকে, এবং নিচে যা থাকলো তা আমরা লিখে দিলাম এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে ল্যামডার মধ্যে যেহেতু কোনো রেঞ্জ নাই, তাহলে ল্যামডাটাকে আমরা বাইরে নিয়ে নিলাম, ল্যামডা। তাহলে এখানে থাকলো এক্স ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এবার এটাকে আমি অন্য একটা চলকের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমি এটুকু মনে মনে যদি ওয়াই ধরি, তাহলে এটা দেখা যাক তো একটা পূর্ণ প্রবাবিলিটি ফাংশন হয় কিনা। ওয়াই দিস ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি কী করলাম? আমি এটাকে ধরি এক্স মাইনাস 1 দিস ইকুয়াল টু ওয়াই, মানে এই যে এই পার্টটাকে আমরা ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা কিসের মতো লাগছে? এটা এই যে মেইন যে ফাংশনটা পয়সন ডিস্ট্রিবিউশনের মেইন যে প্রবাবিলিটি ফাংশন, সেখানে ফিরে এসেছি আমরা, ঠিক আছে। তাহলে এটা টোটাল প্রবাবিলিটি, টোটাল রেঞ্জ আছে, সুতরাং এটাকে আমরা
1 বলতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি ল্যামডা ইন্টু 1 দিস ইকুয়াল টু কত, দিস ইকুয়াল টু ল্যামডা। ঠিক আছে, তো এখানে এটাকে অনেকে এরকমভাবে লেখা থাকে, এটা আমরা একটু খেয়াল করব। অনেক সময় এরকম এরকম লেখা থাকে ল্যামডা এক্সের মানটা 1 থেকে শুরু ইনফাইনাইটে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই জিনিস আর এই জিনিস কিন্তু সেম। এখানে কি করা হয়েছে, এখানে জাস্ট চলকটাকে যদি আমরা ট্রান্সফার করি তাহলে এখানে এর মান কত পাবো, এক্সের কি বলে এখানে ওয়াইয়ের মানটা যখন আমি জিরো বসাবো, ওয়াইয়ের মানটা যখন আমি জিরো বসাবো তখন এক্স কত পাবো, এক্স মাইনাস 1 দিস ইকুয়াল টু 0। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত, 1 থেকে শুরু হয় না। এবার রেঞ্জটা, ঠিক আছে, ট্রান্সফরমেশন করলে তো রেঞ্জটাকেও ট্রান্সফরমেশন করতে হয়। তাহলে তখন আমি এটা যখন ট্রান্সফরমেশন করবো তখন এই ঘটনা ঘটবে, তখন এক্সের রেঞ্জটা 1 থেকে শুরু হবে। তো কেউ যদি চলককে অন্য কোনো জায়গায় না লিখতে চায় তাহলে এটা করে রাখলেও কারেক্ট অ্যান্সার হবে। এটুকু সমান সমান আমরা 1 লিখতে পারি, কারণ এক্সের মানটা 1 থেকে শুরু হয়েছে, অসীম পর্যন্ত যাবে। ঠিক আছে, আর এটুকু হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে এটা ল্যামডা ইন্টু 1 এটা হবে। আর কেউ যদি বলে যে না আমি এটা একটা অন্য একটা নতুন একটা চলক ধরে নিব, চলক ধরে ট্রান্সফরমেশন করব, তাও একই অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স পেয়ে নিলাম। তাহলে অতএব পয়সন ডিস্ট্রিবিউশনের গড়, অতএব গড় সমান সমান আমরা পেলাম কত, ল্যামডা পেলাম। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমরা ভেদাঙ্ক বের করব। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্সের মান 0 থেকে অসি স্কোয়ার থাকলো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স, আর এটা এক্স ইন্টু এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো আমরা কী করবো এখানে এক্সে করে এক্স কেটে দিলাম, এবং হচ্ছে আমরা এই যে এই পার্টটাকে নতুন একটা চলকে ট্রান্সফার করে নিলাম। ধরি এক্স মাইনাস 1 দিস ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াই একটা নতুন চলক, এই চলকে আমরা ট্রান্সফার করে নিলাম। তাহলে ফাইনালি আমাদের কি থাকবে এখানে, তাহলে এবার নতুন চলক ওয়াই, তাহলে ওয়াইটা শুরু হতে পারবে কত থেকে, 0 থেকে অসীম পর্যন্ত। তাহলে এখানে এক্স থাকলো, সরি এক্স তো না, এবার হচ্ছে যে আমরা যদি ট্রান্সফার করি তাহলে এখানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 1 প্লাস ওয়াই, তাহলে এখানে 1 প্লাস ওয়াই থাকবে, 1 প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার 1 প্লাস ওয়াই, এখানে হচ্ছে ওয়াইয়ের ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এবার আমি যদি এটা দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিই, একবার অনের সাথে মাল্টিপ্লিকেশন হবে, অনের সাথে পুরোটুকু, একবার ওয়ের সাথে পুরোটুকু। তো সেই কাজটা আমরা এখন করি। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ফ্যাক্টোরিয়াল, প্লাস এবার ওয়াইয়ের সাথে যখন ক্যালকুলেশন করব তখন হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এখানে আমরা যদি জাস্ট এটাকে একটু ভেঙে নিই, তাহলে ওয়াই ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা থাকলো একটা, আর হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার ওয়াই থাকলো ডিভাইড বাই ওয়াই ফ্যাক্টোরিয়াল, প্লাস এখানে ওয়াই ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট ওয়াই, এখানে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। ঠিক আছে, ইন্টু এখানে হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার, আমার এখানে ওয়াই মাইনাস 1-এর প্রয়োজন, কারণ ওয়াই মাইনাস 1 হলে আমরা একটা মানে আমরা এটাকে প্রবাবিলিটি ফাংশন বলতে পারবো। ঠিক আছে, বা সম্ভাবনা ফাংশন বলতে পারবো। তাহলে আমরা এখানে বানিয়ে নিলাম কিন্তু ওয়াই মাইনাস 1, কিন্তু এখানে কী ছিল, এখানে ছিল ওয়াই প্লাস 1। তাহলে আমরা এটা কী করবো, তাহলে ওয়াই মাইনাস 1 প্লাস 2। ঠিক আছে, ওয়াই মাইনাস 1 প্লাস 2 যদি করি তাহলে কাটাকাটি হয়ে ওইটাই থাকে। ঠিক আছে, তাহলে এবার এখানে এই যে ল্যামডাটা বাইরে, সরি কী বলে, ল্যামডা টু দি পাওয়ার ওয়াই, তার মানে এটা এটা কী বলে চলক ছাড়া এটা, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে ল্যামডা থাকলো, তাহলে এখানে থাকছে ওয়াই ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ফ্যাক্টর। তাহলে এটা একটা প্রবাবিলিটি ফাংশন, সম্ভাবনা ফাংশন, যার হচ্ছে পরামিতি ওয়াই। সুতরাং যেহেতু রেঞ্জ পুরোটাই আছে, সুতরাং এটা সমান 1 লিখতে পারি। এখানে কি করতে পারি আমরা একটু দেখি, এখানে এ ওয়াই কাটতে পারি। ঠিক আছে, এবার ওয়াই মাইনাস 1কে নতুন একটা চলক জেডে আমরা ট্রান্সফার করে নিলাম, জেড ধরি জেড ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। ঠিক আছে, তাহলে এবার জেডের রেঞ্জ দিয়ে শুরু করলাম, জেড ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 মানে জেড, জেড ইন্টু ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই জেড ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এখানে আমরা ফাইনাল কত থাকলো, এখানে ল্যামডা থাকলো প্লাস এই যে ল্যামডা স্কোয়ারটা বাইরে চলে আসবে, তাহলে বাকি যে এই পার্টটা সমান সমান কত হবে, এই পার্টটা সমান সমান আমার
1 হয়ে যাবে, এখানে সমান সমান 1 হয়ে যাবে, এটা সমান সমান 1 তো আমরা লিখলাম। তাহলে দিস ইকুয়াল টু হবে ল্যামডা স্কোয়ার ইন্টু 1, তাহলে এটা পেলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের মান, ঠিক আছে। তাহলে অতএব ভেদাঙ্ক ভি অফ এক্স দিস ইকুয়াল টু আমরা জানি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার দিস ইকুয়াল টু এটা পেলাম ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার, এটা কাটে, তাহলে ফাইনালি থাকলো ল্যামডা, ঠিক আছে। তাহলে পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি পেলাম, গড়ও পেলাম ল্যামডা, গড় ইকুয়াল টু ল্যামডা, ভেদাঙ্ক দিস ইকুয়াল টু ল্যামডা। তো এটা বলতে পারে পরীক্ষার হলে দেখাও যে পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে গড় ইকুয়াল টু ভেদাঙ্ক, ঠিক আছে। তো আশা করা যায় আজকের ক্লাসে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো আমরা বুঝতে পেরেছি। নেক্সট ক্লাসে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন এগুলো বের করব, তারপরে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করব। তো ধন্যবাদ সবাইকে।